মানে মৌখিকভাবে বেশি বলে ফেলছি, বুঝছো? এটা একটু পিছনে একটু ইয়েটা করে নেই। আমরা রেসপিরেশনের কি কি হয় না হয় একটু দেখি। তো রেসপিরেশন মানে কি? মানে যেখানে গ্যাসেস এক্সচেঞ্জ বিটুইন এয়ার ইন দি অ্যালভিওলাই এন্ড ব্লাড ইন দি ক্যাপিলারিস। রেসপিরেশন মানে যে যখন আমরা মানে এয়ার শেয়ার করি, আই মিন আমাদের যে গ্যাসটা আমরা নেই, মানে অক্সিজেন, সেটা আমরা কিভাবে শেয়ার করি? অ্যালভিওলি এর মাধ্যমে ইন দি ক্যাপিলারিস। আর ভেন্টিলেশন কি? দ্য অ্যামাউন্ট অফ এয়ার গেটিং ইনটু অ্যালভিওলাই, যে পরিমাণ এয়ার অ্যালভিওলে রিসিভ করে বের করে দেওয়ার জন্য, সেটা হইলো ভেন্টিলেশন। আর রেসপিরেশন কি? যেটা যেই পরিমাণ অক্সিজেন আমরা ছেড়ে দেই টু দি বডি, সেটা হলো রেসপিরেশন। পারফিউশন কি? অ্যামাউন্ট অফ ব্লাড পারফিউজিং দ্য ক্যাপিলারিজ অ্যারাউন্ড দ্য অ্যালভিওলাই, এটাকে ভি কিউ রেশিও বলা হয়। হ্যাঁ, পারফিউশনটাকে ভি কিউ রেশিও হিসেবে মানে চিহ্নিত করা হয়। নর্মাল ভি কিউ, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট মনে রাখা, হ্যাঁ, এটা মুখস্থ রাখো। নর্মাল ভি কিউ রেশিও হলো 0.8 থেকে 0.9। ঠিক আছে? তাহলে পারফিউশনটা কি? অ্যামাউন্ট অফ ব্লাড পারফিউজিং দ্য ক্যাপিলারিজ অ্যারাউন্ড দ্য অ্যালভিওলাই, যেটাকে কিউ দ্বারা সম্বোধন করা হয়। আর নর্মাল ভি কিউ হলো 0.8 থেকে 0.9। আচ্ছা, এই ভি কিউ রেশিও দ্বারা আসলে কি বোঝায়? এই ভি কিউ রেশিও যদি বেড়ে যায় তাহলে পালমোনারি এম্বোলাই ইন্ডিকেট করে। ভি কিউ, এই যে দেখো, ভি কিউ রেশিও ইনক্রিজ উইথ পালমোনারি এম্বোলাই এন্ড ডিক্রিজ উইথ অ্যাজমা অ্যাটাক। আচ্ছা দেখো, এই দুইটা লাইন দ্বারা কিছু কি গেস করতে পারো কেন অ্যাজমাতে ভি কিউ রেশিও কম আর কেন পালমোনারি এম্বোলাইতে ভি কিউ রেশিও বেশি? কোনো কিছু গেস করতে পারো? যদি না পারো আমি একটু বলে দেই। দেখো, আমরা এই জিনিসটা আবার একটু দেখো। ভিকিউ রেশিও মানে কি? যে অ্যামাউন্ট অফ এয়ার গেটিং ইনটু দি অ্যালভিওলাই, এটা হলো ভি। আর অ্যামাউন্ট অফ ব্লাড পারফিউজিং দ্য ক্যাপিলারিজ অ্যারাউন্ড দ্য অ্যালভিওলাই হলো কিউ। এই ভি কিউ রেশিও যদি আটকে যায় মানে কি? এই যে এম্বোলাই, এম্বোলাইটা থাকার কারণে এইখান দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাড এসে লাংসে সরি, এয়ার এসে লাংসের সাথে মিশে অক্সিজেন অক্সিজেন যুক্ত হবে না। ফলে কি? সোজা কথা, যেহেতু হবে না, তার মানে কি? ভিকিউ রেশিও বেড়ে যাবে। আর যদি লাংসে কোনো প্রবলেম, মানে কোনো এম্বোলাই নেই, বাট আমাদের এই রোড ক্লিয়ার আছে, কিন্তু আমাদের যে লাংস, এই লাংসে ফ্লুইড বা লাংসের ভিতরে, লাংসের অ্যালভিওলাই, এই যে অ্যালভিওলাই, এই যে দেখ, এই অ্যালভিওলার ভিতরে তোমার কোনো সাবস্টেন্স বা ফ্লুইড এগুলা জমে আছে। ফলে কি হচ্ছে? এই অ্যালভিওলিয়ার এখানেই তো তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, মানে অক্সিজেন বডিকে দেয় আর কার্বন ডাই অক্সাইড, এই 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 সরি, এই এরা তোমার অক্সিজেন মানে লাংসে থেকে দেয়, এবং লাংস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ইয়েতে নিয়ে যায়। এর কথা হলো, এটার ভিতরে আছে হলো পানি বা ফ্লুইড, মানে মিউকাস হাবিজাবি লেগে আছে। এখন রোড ক্লিয়ার, কিন্তু যেখানে ছাড়বে সেই জায়গাটা ব্লকড ডিউ টু ফ্লুইড অ্যাকুমুলেশন, বাট ডিউ টু তোমার এই অ্যাজমা। অ্যাজমা থেকে এই এই অ্যালবেরিটা একদম ইয়ে হয়ে যায়, তোমার ফ্লুইড দিয়ে ভরে থাকে। ফলে কি হয়? এই অ্যাজমাতে এই ভিকিউ রেশিও অবশ্যই কি হবে? কমে যাবে। বুঝা গেছে? একটু ডিপলি চিন্তা করে এখান থেকে কোশ্চেন হয়, ভিকিউ রেশিও ইনক্রিজ উইথ পালমোনারি এম্বোলাই অ্যান্ড ডিক্রিজ উইথ অ্যাজমা অ্যাটাক। এই যে এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, দেখো অ্যাজমাতে কি পরিমাণ ইয়েগুলা ভরে যায়, এয়ারওয়েটা। এটা আমরা আবার পাবো, টেনশন কিছু নাই। ফিজিক্যাল এক্সাম, প্রথমে আসে ইন্সপেকশন, দেখে, তারপরে প্যালপেশন, পারকিউশন, অস্কালটেশন, এগুলো তো আমরা জানি, বাট আমরা একটু একটু ডিপলি পড়াশোনা করব। প্রথমে আসলে ইন্সপেকশন। এই এনক্লেক্সে এই জিনিসটা একটু মাথায় রাখবা, ফিজিক্যাল এক্সামের ক্ষেত্রে
তোমার সবার আগে আমরা আইপিপিএ এই ফরম্যাটটা মাথায় রাখবো। আইপিপিএ আইপিপিএ এই ফরম্যাটটা মাথায় রাখবো। আমরা ফিজিক্যাল এক্সামের সময় প্রথমেই আসবো হলো ইন্সপেকশন, দেন প্যালপেশন, দেন পারকিউশন, দেন অস্কালটেশন। এইভাবে আমরা করব। হ্যাঁ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রিয়ারেঞ্জ আকারে কোশ্চেনে যেটা থাকে সেটাতে আসে। কোনটা আগে করবো? আগে ইন্সপেকশন করব, প্যালপেশন নাকি পারকিউশন নাকি অস্কালটেশন করব? অবশ্যই আমরা রেসপিরেটরি সিস্টেমের ইয়েতে আগে আইপিপিএ। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্ট, টুডলার, প্রি স্কুল এদের ক্ষেত্রে আইএপিপি। ঠিক আছে? আইএপিপি মানে হলো যে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রসিডিউর গুলা বেশি তোমার ইনভলভড, আই মিন কি বলে এটাকে, মানে বেশি টাচ করে বা বেশি একটু ডিপে প্রেসার দিয়ে চেক করতে হয়, সেগুলা লাস্টে করতে হবে, নাহলে বাচ্চারা ভয় পেয়ে যায়। এই জন্য এদের এখানে সিস্টেম হলো আইএপিপি, মানে ইন্সপেকশন, অস্কালটেশন, পারকিউশন, দেন প্যালপেশন। বাচ্চাদের ক্ষেত্রে আইএপিপি আর বড়দের ক্ষেত্রে আইপিপিএ। ঠিক আছে? Auscultation should be performed while the infant is still quiet with better audibility of sounds. Least invasive first, যেটা বললাম, measuring height and weight before taking vital signs. Yes. বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আগে নন ইনভেসিভ প্রসিডিউরটা আগে ফাইন। কারণ কি, যদি আগে ইনভেসিভ মানে বেশি একটু চাপ দিয়ে, যেমন প্যালপেশন চাপ দিয়ে করতে হয়, প্যালপেট করতে হয়, যে চাপ দিয়ে, এটা ডিপ প্রসিডিউর। আগে যদি এটা করো, বাচ্চা এরপরে ভয়ে গার্ড দিয়ে দিবে, এরপরে করতেই দিবে না, এরকম আর কি। এই জন্য লিস্ট ইনভেসিভ ফার্স্ট, ট্রমাটিক ইনভেসিভ প্রসিডিউর টু দি এন্ড, এই যেটা বললাম আর কি, যেমন আই, মাউথ, ইয়ার এক্সাম এগুলো। তারপরে জিআই এক্সাম, পারফর্মিং পারকিউশন এন্ড প্যালপেশন বিফোর অস্কালটেশন মে ইনক্রিজ পেরিস্টালসিস। ইয়েস, আমরা প্যালপেশনের আগে আগে কিন্তু পারকিউশনের এবং প্যালপেশন এই জিনিস বিফোর অস্কালটেশন মে ইনক্রিজ দ্য পেরিস্টালসিস। ইয়েস, পারফর্মিং পারকিউশন এন্ড অস্কালটেশনের আগে যদি পারকিউশন এন্ড প্যালপেশন করে ফেলা হয়, আমাদের পেরিস্টালসিস মুভমেন্ট কিন্তু বাড়ায় দেয়, potentially leading to wrong interpretation of vowel sounds. এই জন্য যদি জিআই প্যালপিটেশনের বিআই এক্সামের প্রয়োজন পড়ে, অবশ্যই অস্কালটেশন ফার্স্ট। আই রিপিট, যেহেতু আমরা পেটে চাপ টাপ দিলে অনেক সময়, যেন আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখছি, অনেকের বাথরুম করতে চায় না, তাদেরকে পেটের উপরে এই যে মাসাজ করে দিতে হয়। করে দিলে কি হয়, ওই ইন্টেস্টাইনাল মুভমেন্ট বাড়ে এবং এরপরে একটু পরেই বাথরুম করে। এই যে একটা পদ্ধতি, যার ফলে কি আমরা পেশেন্টকে ফোর্স করলাম, পেশেন্টকে স্টিমুলেট করলাম টু evacuate দ্য ইন্টেস্টাইন। বাট মেডিকেল এক্সাম পারপাসে এভাবে করলে তো রং ইন্টারপ্রিট হবে, দেখা যায় যে কোনো একটা প্রবলেম আছে ইন্টেস্টাইনে, বাট আমি স্টিমুলেট করে ওটাকে ইয়ে করে রাখলাম, এ, এটার আউটপুটটা আমি বের করতে দিলাম না, আমার যেটা নর্মালি বের করা উচিত ছিল সেটা আমি করলাম না। এই জন্য জিআই এক্সামে আগে অস্কালটেশন, দেন প্যালপেশন, পারকিউশন এগুলা পড়ে। কারণটা কি? কারণ প্যালপেশন, পারকিউশন এই এক্সাম স্টাইলটা আমাদের ইন্টেস্টাইন স্টিমুলেট করে দেয়, যার ফলে রং ইন্টারপ্রেট করার চান্স থাকে। Palpation is performed last because it may induce pain, resulting in abdominal rigidity, guarding and change in respirations. Abdominal rigidity may affect the tone hard on percussion. ঠিক আছে? For children, always IAPP, মানে inspection, auscultation, percussion, then palpation. আর for adultদের ক্ষেত্রে IPPA, মানে ইন্সপেকশন, প্যালপেশন, পারকিউশন, দেন অস্কালটেশন। আর জিআই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্ষেত্রে অলরেডি বলে দিছি আমরা, ওই যে বাচ্চাদের মতোই আইএপিপি। কারণটা কি? কারণ অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি আগেই অস্কালটেশন করে ফেলা হয়, সরি, আগেই যদি তোমার প্যালপেশন বা পারকিউশন করে ফেলা হয়, তখন অনেক সময় ইয়ে নাও আসতে পারে, তোমার ওই রং ইন্টারপ্রেট হতে পারে। এই জন্য এই পদ্ধতিটা করা হয়। একটু দাঁড়া, আমি আসতেছি।
সরি, শোনো আমরা একটু ফিরে যাই। তাহলে আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে কেন পারকিউশন এবং প্যালপেশন লাস্টে সেটা আমরা জেনেছি। আর সায়ানাস তো বললামই অলরেডি যে হ্যাঁ, ইনফেকশনের রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সায়ানাসের বিষয়টা বললাম। আচ্ছা, টেট্রালজি অফ ফ্যালোটে কেন তোমার পেশেন্ট এরকম ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায় বলো তো? কেন টেট্রালজি অফ ফ্যালোটে ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে যায় নাকি লেফট সাইড থেকে রাইট সাইডে যায় বলো তো? সবাই পড়ছো এখানে যারা আছো, আমাকে একটু কারণটা বলো। আমি অনেকবার বলছিলাম একটু চোখ বন্ধ করে চিন্তা করো। টেট্রালজি অফ ফ্যালোটে ব্লাড রাইট টু লেফট শান্ট আর লেফট টু রাইট শান্ট? আখি পাইসানে সবাই জানো এটা, প্লিজ বলে দাও। ভাইয়া বিশ্বাস করলেন এটা যে আমি কতবার করে পড়ি এই লাইফ মানে রাইট টু লেফট রাইট আমার কারণ তুমি লাগাইছিল মুখস্থ করো, মুখস্থ করলে কখন এটা মনে থাকবে না। এই জন্য আমি অনেকবার ওই জায়গাটায় পড়েছি। এগুলা বুঝার বিষয়। প্রশ্ন মানে হ্যাঁ, ভাইয়া এটা হচ্ছে লেফট টু রাইট ইয়েস। না না রাইট হ্যাঁ হ্যাঁ রাইট লেফট টু রাইট লেফট সাইডে, লেফট সাইডের ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে যায়, এটা আবার যখন পাম্প হয় তার মানে কি অক্সিজেনের লেভেল কমায় দেয়। এই জন্যই তো টেট্রালজি অফ ফেলোট হয়, সিম্পল। এবং এই টেট্রালজি অফ ফেলোটে পেশেন্টের বাচ্চাদের সায়ানোটিক বা টেট স্পেলস হয় বা সায়ানোটিক স্পেলস কেন? কারণ এদের বডিতে সিরিয়াস লেভেলের অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই জন্য তাদের বাচ্চারা যখন কান্না করে, এই ছোট বাচ্চারা টেট্রালজি অফ ফেলোট বা টিওএফ এই যাদের থাকে, তারা তোমার কান্না করলে এদের ম্যাসিভ আকারে তোমার বডির ডিসকালারেশন হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, কান্না করলে আরো অক্সিজেন কমে যায়। হ্যাঁ, কান্না করলে আরো বেশি অক্সিজেন কমে যায়। আর বাচ্চাদের যদি বাচ্চাদের যদি এরকম হাতে পায়ে এরকম ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়, সেটা কিন্তু আবার ইয়ে না, এই অক্সিজেনের অভাবে হয় না। এটা কিন্তু হলো তোমার ওই অ্যাক্রোসায়ানোসিস, এটা কিন্তু তোমার সাময়িক। ওই যে ইয়ের জন্য হতে পারে, ওটার নাম জানি কি, আরে মঙ্গোলিয়ান স্পটের কারণে অ্যাক্রোসায়ানোসিস, এগুলো নর্মাল এক্সপেক্টেড, এগুলা চলে যায়। অ্যাক্রোসায়ানোস, ব্লু হ্যান্ড, ব্লু ফুট, এগুলো চলে যায়, এগুলো নর্মাল। তারপরে আপনি মেটানিজে ঢুকে যাচ্ছেন। বুঝি নাই। না না, ম্যাটারনিটি হালকা একটু বলি আর কি, এটা আবার শুনতে পারবা। ভাইয়া আর মাথা ঘুরায়। একটু বলি শোনো, এগুলো শুনতে শুনতে অনেকগুলো হয়ে যাবে অটো, জায়গা মতো আসলে দেখবে যেগুলো তো পারি। আর বাচ্চাদের যদি কোমরের এখানে ব্লুইশ ডিসকালারেশন দেখো, যেটাকে মঙ্গোলিয়ান স্পট বলে, এটাও নর্মাল। এটা আমরা যখন ঢাকা মেডিকেলে লেবারে ছিলাম, এক ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, সে নিজেও জানে না। এখন আমি যেটা মানে এটা এখন তো জানি আমরা, সে বলছে এটা কোনো একটা প্রবলেম, এই জন্য এরকম হয়েছে, বাট এটা আন্তাজে বলছে মঙ্গোলিয়ান স্পট। যাই হোক, এবার আসি হলো কাইফোসিস। এই যে দেখো এখানে এই জায়গাটা এসে আটকে গেছিলাম। কাইফোসিস, লর্ড্রোসিস এবং স্কোলিওসিস ইন্সপেকশনে আমরা কি দেখি? লর্ডোসিস মানে হলো পিঠটা একটু বাঁকানো থাকে, বুঝছো? মানে পিঠটা একটু পিছন দিকে থাকে, মানে স্পাইনটা একটু বাঁকানো থাকে। আর কাইফোসিস মিন্স হলো স্পাইনটা সামনের দিকে বাঁকানো থাকে। আর স্কোলিওসিস হলো মেরুদণ্ডটাই মানে বাঁকানো থাকে, স্ট্রেট থাকে না, এস আকৃতি থাকে। অনেক মেয়েদের, টিনেজ মেয়েদের এই স্কোলিওসিস হয়, যে কোনো উইঙ্কেল ব্রেসলেট ব্যবহার করা হয়। মাস্কুলো স্কেলেটালে দেখাইছিলাম, মনে আছে কারো? 24 ঘন্টার ভিতরে এক্সেপ্ট গোসলের সময় শুধু এই ব্রেসলেট, এই দাঁড়া দেখে দিস, নাই, আরে নাই তো, এদিকে এই যে এরকম থাকে, এরকম বাঁকানো থাকে। এই এই জন্য এটাকে সোজা করার জন্য বিশেষ করে টিনেজ মেয়েদের এটা বেশি হয়।
টিনেজ, তাদেরকে এক ধরনের উইঙ্কেল ব্রেস বলে। উইঙ্কেল ব্রেস একদম স্ট্রেইট করে রাখা হয় 24 ঘন্টার ভিতরে, গোসল ছাড়া সবসময় এই ব্রেস ব্রেস পরে থাকতে হয়। হ্যাঁ, কুজা হয়ে বা এটা তো বসলে কি এরকম হবে? জন্ম থেকে হয়। হ্যাঁ, এটা কনজেনিটাল প্রবলেম। তো না, কনজেনিটাল প্রবলেম না, আমার এখানে এগুলো এই পেশেন্ট অনেক। স্কোলিওসিস কনজেনিটাল, হ্যাঁ হতে পারে, হতে পারে, তবে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এই টিনেজটা। স্কোলিওসিস কিন্তু ওই ব্রেস পরায় না তোমাদের এখানে, ইয়ে এই যে দেখো ব্রেস পরায় ওরা না। এখন ব্যাড রিটেনই থাকে, তবে এগুলা হয় না, মানে কোনো কিছু করানো হয়নি। হ্যাঁ, এটা কেন হয়? আর এটা প্রবলেম এই ছবিটা তোমরা দেখছো, এই যে এই মেয়েটার ছবিটা ছিল, মনে আছে? একদম এই যে এই স্পাইনটাকে টেনে স্ট্রেট করে রাখা হয়, এই যে 24 ঘন্টার ভিতরে। এই যে এটাকে বুস্টন ব্রেস বলে। যাই হোক, স্কোলিওসিসে তো বললামই। তারপর আসছে হলো ব্যারেল চেস্ট, thoracic ওভার ডিস্টেশন ডিউ টু ক্রনিক এয়ার ট্র্যাপিং। ইয়েস, এটা বিশেষ করে পালমোনারি এমফাইজিমাতে দেখা যায়। পালমোনারি এমফাইজিমা, সিওপিডি দুই প্রকার, একটা হলো এমফাইজিমা, আরেকটা হলো পালমোনারি এমফাইজিমা, আরেকটা হলো আরে কি জানি, পালমোনারি এমফাইজিমা আরেকটা হলো সিওপিডি দুই প্রকার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। একটা হলো পালমোনারি এমফাইজিমা, আরে আল্লাহ, আরেকটা হলো কি, আজব ভুলে গেলাম। দুইটা প্রবলেম, একটা হলো পালমোনারি এমফাইজিমা, পালমোনারি, যাই হোক মনে আসতেছে না, এই মাত্রই মনে ছিল। যাই হোক, তো ব্যারেল চেস্ট, ব্যারেল চেস্ট মানে লাংস এরকম, এই যে চেস্ট অনেক বড় হয়ে যায়, ডায়ামিটার এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বড় হয়ে যায়, ফুলে যায়, মনে হয় যে লাংসের ভিতরে কেউ এক্সট্রা আরো বাতাস দিয়ে ফুলে রাখছে। এটাই হলো ব্যারেল চেস্ট। এই ব্যারেল চেস্টটা হয় কি, কি কেন হয় জানো? কারণ অল টাইম হ্যাঁ, যদি, নিউমোথোরাক্স। হ্যাঁ নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স না, নিউমোথোরাক্স অ্যালভিওলার ভিতরে অল টাইম কিছু বাতাস থাকেই। নিয়ম হলো কি, অ্যালভিওলার বাতাসটা সে চাপ দিয়ে বের করে দিবে। লাং যখন চাপ দেয় তখন অ্যালভিওলিও তো চাপ দেয়, তাই না? কিন্তু এই ব্যারেল চেস্টে কি কি হয় তোমার, বিশেষ করে পালমোনারি এমফাইজিমাতে এটা দেখা যায়। পালমোনারি এমফাইজিমা, ব্যারেল চেস্টটা খুবই কমন একটা উদাহরণ পালমোনারি এমফাইজিমা। এখানে হয় কি, এই পালমোনারি এমফাইজিমাতে, এটা সিওপিডির একটা একটা টাইপ, সিওপিডির, যে পালমোনারি এমফাইজিমাতে অল টাইম অ্যালভিওলেতে এয়ার থাকেই, সেটার কোনো চুপসায় না। এই জন্য লং টাইম যখন এরকম থাকে তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দি লাংস বা থোরাক্স, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দি থোরাক্স, এটা বেড়ে যায়, যার ফলে এটাকে এটাকে বলা হয় ব্যারেল চেস্ট। এই যে দেখো এমফাইজিমা, ভিতরে ইলাস্টিসিটি, অ্যালভিওলার এর ইলাস্টিসিটি ড্যামেজ হয়ে যায় এবং ভিতরে এয়ার জমেই থাকে। এর ফলে কি হয়, অ্যালভিওলাইটা এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়। আর এটার প্রভাব ফেলে কোথায়, আমাদের থোরাসিক কেজে, আমাদের থোরাক্স বড় হয়ে যায়। ঠিক আছে? এই ব্যারেল চেস্ট দেখা যায় পার্মানেন্ট এমফাইজিমাতে, thoracic over distension due to chronic air trapping managed with diaphragmatic or abdominal breathing and pursed lip breathing। এটা ম্যানেজ করা হলো পার্সড লিপ ব্রিদিং। এটা আমি টেনশনের সময় আমি নিজেও খুব ব্যক্তিগতভাবে খুব ব্যবহার করি। সেটা হলো দেখো, ডায়াফ্রাগমেটিক বা পার্সড লিপ ব্রিদিং হলো জোরে তুমি কি বলে, প্রথমে ওই ইয়ে করে রাখতে হয়, মানে শ্বাস ছেড়ে জোরে শ্বাস নিতে হয়, জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হয়।
বুঝছো? প্রথমে জোরে শ্বাস নেয়, দেন আস্তে আস্তে শ্বাস মানে মুখ ঠোঁট গোল করে শ্বাস ছাড়তে হয়। এটা আমরা ব্যাচেলরে পড়েছিলাম, যেটাকে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বলা হয়। এই যে দেখো, এটাকে পার্সলি ডায়াফ্রাগমেটিক এক্সারসাইজও বলা হয়। এরকম করতে করতে আস্তে আস্তে এক পর্যায়ে তোমার ওই ভিতরের যে ইয়ের যে এয়ার, মানে অ্যালভেওলার এয়ারটা আস্তে আস্তে বের হয়ে আসে, মানে ইয়েরটা ছাড়ার সময়টা বেশি থাকে আর কি। পার স্লিপ মিন্স মুখ গোল করে তারপরে শ্বাসটা বের করা হয়। এটা এর ফলে কি হয়, অ্যালভেওলার যে এয়ার ট্র্যাপ, এয়ার অবস্ট্রাক্টেড হয়ে আছে, এটা আস্তে আস্তে বের হয়ে আসে। এটা টেকনিক আছে, পরে বলবো নি। লাং এক্সারসাইজ। না, লাং এক্সারসাইজ যেমন স্পাইরোমেট্রি এগুলো আছে, বাট এটা লাং এক্সারসাইজের ভিতরে, এটা এটা কাইন্ড অফ লাং এক্সারসাইজ, বাট ওইভাবে বলে না। Diaphragmatic and partially breathing. Breathe through the nose over 2 seconds, then breathe out through the pursed lip over 4 seconds. এটা মূলত এই পদ্ধতিটা, এটা আমরা পরে পড়তাম, বাট আছে যেহেতু বলে দেই। প্রথমে আমরা যখন শ্বাস নিব, নাক দিয়ে নিব 2 সেকেন্ডে, দেন মুখ দিয়ে শ্বাস ছাড়বো 4 সেকেন্ডে। শুড নট হোল্ড দ্য ব্রিথ। এবং এর এর ভিতরে তোমরা একটু সবাই প্র্যাকটিস করে দেখতে পারো, মানে আমরা নাক দিয়ে 2 সেকেন্ড পর্যন্ত আমরা শ্বাস নিব, দেন 4 সেকেন্ড ধরে আমরা শ্বাস ছাড়বো, এবং আমরা ব্রিথ হোল্ড করে ফেলবো না এর ভিতরে। শুড নট হোল্ড দ্য ব্রিথ অ্যাজ দ্য পারপোজ ইজ টু এক্সেল দ্য রিটেইনড এয়ার ডান ডিউরিং ডিপ ব্রিদিং অ্যান্ড কপিং এক্সারসাইজ। বিশেষ করে তোমার এই টেনশনের সময় বা স্ট্রেসড সময় এই পদ্ধতিটা খুব ভালো কাজ করে। এটা আমি আমার লাইফের অনেক জায়গায় ব্যবহার করি, এই পার্স লিপ এক্সারসাইজ। টেনশন রিলিভ হয়, বডি রিল্যাক্স হয়ে যায় এরকম। Purse of diaphragmatic and partially breathing helps to slow exhalation, prolong expiration. এর ফলে কি হয়, যে আমরা লং টাইম ধরে বাতাস বের করে দিতে পারি। 4 সেকেন্ডে বাতাস বের করা মানে অনেক বাতাস বের হয় বডি থেকে। মেইনটেইন alveolar inflation of distal airways, prevent alveolar collapse between breaths. It prevents collapse of the airway, যেটা তোমার পালমোনারি এমফাইজিমাতে হয়। এটা কিন্তু অ্যালভিওলাই কি বলে, এই এয়ারওয়ে কলাপসটাকে প্রিভেন্ট করে, এবং এয়ারওয়ের ভিতরে যেই ট্র্যাপড এয়ারওয়ে থাকে, আই মিন অ্যালভিওলের ভিতরে যে এয়ারওয়ে ট্র্যাপ থাকে, সেটাও বের করে দেয়। প্রিভেন্ট ব্যারেল চেস্ট, যে জন্য পড়তেছি আমরা, ইনক্রিজ এন্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। ইট ডাজন্ট প্রমোট এক্সপালশন অফ সিক, এবং এটা কিন্তু কোনো অ্যালভিওলের ভিতরে যে তোমার সিক্রেশন বা আই মিন কোনো ফ্লুইড অ্যাকুমুলেটেড থাকে, সেটা বের করে না। বাট অ্যালভিওলের ভিতরে বা লাংসের ভিতরে যদি কোনো এয়ার আটকে যে থাকে, সেটা বের করতে খুবই ভালো, চমৎকার কাজে দেয়। দেখবা আইসিইউর পেশেন্ট, এটা আমি ঢাকা মেডিকেলে এটা আমি করতে দেখছিলাম এক আপুকে, তখন আমরা স্টুডেন্ট ছিলাম। তো এখানে এই পদ্ধতিটা করানো হয় যারা একটু মোটামুটি সুস্থ, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা করানো হয়। আরেকটা হলো যে তোমার সিমেট্রিক্যাল লাংস ফিজিওথেরাপি একটা আছে সিক্রেশন বের করার জন্য, সেটাও আমি দেখেছিলাম ঢাকা মেডিকেলে, এটা এনক্লেক্সও আসে। এরপর আসি হলো পিজিয়ন চেস্ট বা পেকটাস ক্র্যানিয়েটাম। Forward displacement of sternum with depression of the adjacent coastal cartilage. দেখো এই ছবিটা দুইটা দিয়ে দেই, দেখো এটা হলো ক্যারিনেটাম, মানে এই স্টারনামটা বাইরের দিকে আসে, আর এটা হলো এক্সাভেটামটা হলো ভিতরের দিকে ঢুকে যায়। মূলত ক্যারিনেটামটার জন্য তোমার ইয়ের প্রয়োজন পড়ে, সার্জারির প্রয়োজন পড়ে, যে এটার ক্ষেত্রে, বুঝছো? ফানেল চেস্ট বা পেকটাস এক্সকাভেটাম, এই যেটা, এটাতে সার্জারি করলে ঠিক হয়ে যায়, বুঝছো? কিন্তু এটাতে পেশেন্টের তোমার প্রবলেম হয় বেশি এই ইয়েতে, কারণ দেখো মানে কিডনি, সরি, হার্ট, লিভার এগুলোর উপরে চাপ দেয় এটা হলে। পেকটাস এক্সকাভেটাম। ফানেল চেস্ট বলা হয় ডিপ্রেশন অফ দি স্টার্নাম এন্ড অ্যাডজেসেন্ট কোস্টাল কার্টিলেজ
জাস্ট আজকে আমরা এই পর্যন্তই পড়ি।